পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান ইসরায়েল। মোসাদ কার্যালয় ধ্বংসের দাবি আইআরজিসি। সত্যিকারের সংঘাত বন্ধ চান ট্রাম্প। ইরানের ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশিরা তেহরান থেকে সরানোর কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই। আমরা তাদেরকে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে তারা যেন ততটুকু দূরত্বে গিয়ে থাকে, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জিনা তারা যশোয়া এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থ বিল, আস্থা ভোট ছাড়া এমপিদের স্বাধীন মতের বিষয়ে দলগুলোর ঐক্য। দুই কক্ষের পার্লামেন্টেও সায়। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। কাল সংলাপে যাবে জামায়াত। প্রথমবার দুর্নীতির মামলায় আসামি ক্রিকেটার সাকিব আল হাসান। শেয়ার কারসাজি করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ। নেওয়া হবে আইনি পদক্ষেপ, জানালেন দুদক মহাপরিচালক। এক মাসের বেশি সময় ধরে বন্ধ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম। বিপাকে সেবা প্রত্যাশীরা। আসিফের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ ইশাকের। 2 ঘন্টার বৃষ্টিতে খুলনা নগরীতে হাঁটু পানি। বাসাবাড়ি, দোকানপাট তলিয়ে ভোগান্তি। রংপুর, রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস। পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান ইসরায়েল। তেল আবিবের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ধ্বংসের দাবি করেছে ইরান। আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলও। খামেনি ঘনিষ্ঠ শীর্ষ এক কমান্ডারকে হত্যার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি নয়, সত্যিকার অর্থে সংঘাত বন্ধ করতে চান তিনি। একের পর এক হামলায় জ্বলছে ইরান ও ইসরায়েল। উত্তেজনা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার সকালেও তেল আবিব, জেরুজালেম, হার্জলিয়া, হাইফা সহ বিভিন্ন শহরের আকাশে দেখা যায় একাধিক ক্ষেপণাস্ত্র। মোসাদের প্রধান কার্যালয় ও গুদামে হামলার দাবি করে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কয়েকটি মিসাইল সরাসরি আঘাত এনেছে। ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। তেহরান সহ দেশটির বিভিন্ন জায়গায় চলে বিমান হামলা। এতে আইআরজিসির আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকেও হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হামলার মুখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ রেখেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না তেহরান, তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেওয়া হবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে থামানোর আহ্বান জানিয়েছেন। চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে G7। সেই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই বিবৃতিতে। সম্মেলন শেষ হওয়ার আগেই ওয়াশিংটনে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধবিরতি নয়, বড় কিছুর ইঙ্গিত দেন ট্রাম্প। বলেন, সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ করতে চান তিনি। আমরা যুদ্ধবিরতি চাই না। আমি বলিনি যে আমি যুদ্ধবিরতি চাই। আমরা যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু খুঁজছি। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সহ দূতাবাসের কর্মীরা ভয়াবহ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। তাদেরকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাংলাদেশ কাজ করছে বলেও জানান তিনি। সংঘাত বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর দূতাবাসকেও সতর্ক থাকার নির্দেশনা দেন রুহুল আমিন সিদ্দিকী। 13 জুন ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান বাহিনীর হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত। অব্যাহত সেই সংঘাতে হুমকির মুখে পড়েছে ইরানে অবস্থানরত 2000-এরও বেশি বাংলাদেশি। এরই মধ্যে তেহরান থেকে বাংলাদেশি সহ দূতাবাস কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে ব্রিফিং করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
বলেন, তেহরান থেকে বাংলাদেশিদের দূরে স্থানান্তর করা গেলেও এই মুহূর্তে তাদের ইরান থেকে সরানো সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর দূতাবাস নির্দেশনা দেন তিনি। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি। ইসরায়েলের আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে উল্লেখ করে হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার ইরানি ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং গভীর উদ্বেগ প্রকাশ করি। এই আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডন সফর একটি সফল সরকারি সফর জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের কথা থাকলেও কোনো একটি নির্দিষ্ট কারণে তা অনুষ্ঠিত হয়নি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেল ও এলএনজির অর্ধেকই আসে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে। দুই দেশেরই জ্বালানি বাণিজ্যের একমাত্র রুট হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হলে জ্বালানি ঘাটতিতে পড়ার আশঙ্কায় বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও এখনও দেশে বাড়ানোর চিন্তা নেই জানালেন অর্থ উপদেষ্টা। বললেন, হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে প্রভাব পড়ার শঙ্কা আছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী। ৩৪ কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। আরপিজিসিএল এর তথ্য বলছে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৪৮৭ কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ২৬৭ কার্গো কাতার এবং ওমান থেকে এসেছে ১২২ কার্গো, অর্থাৎ চাহিদার ৮০% মেটাচ্ছে এই দুই দেশ। চলতি অর্থ বছরেও ৫৬ কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে ৪৬ কার্গো। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। জাহাজ কোম্পানিগুলো যারা কাজ করে তারা নিশ্চয়ই এগুলো নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবে যে তারা অন্য বিকল্প কি ব্যবস্থা করা যায়, বাট টু বেস্ট অফ মাই নলেজ এখন এই মুহূর্তে সেই ব্যবস্থাটা কিন্তু নাই। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ৬১২ কোটি টাকা ব্যয়ে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি থেকে ১ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আগের দামই কেনা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। তবে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করবে ভবিষ্যতের দাম। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইস আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে বছরে প্রায় ১৪ লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয়। বিকল্প পথে চাহিদার অর্ধেক জ্বালানি মিলতে পারে। আমাদের এক্সপোর্টে এখন প্রায় 35-40% আমরা ম্যানমেড ফাইবার ইউজ করি। এই কাপড়গুলোর দামও বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় ৭০%-এরই ভোক্তা দক্ষিণ এশিয়া। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে এমপিরা জাতীয় সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খিলাফত মজলিস সহ প্রায় ৩০টি দলের রাজনীতিকরা। তবে দেখা যায়নি জামায়াতে ইসলামীর কোনো নেতাকে। আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারার বিষয়েও ঐক্য হয়েছে বলে জানান তিনি। আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত, এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি। এইগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দেবেন, ভোট দিতে পারবেন।
এদিকে প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। জাতীয় ঐক্যমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐক্যমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন। আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা গুরুত্বপূর্ণ। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন সরকার নিরপেক্ষ আছে, সবার সঙ্গে সমান আচরণও করছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। তো আমার মনে হয় না যে এটা সত্য। আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে বিদ্যমান পদ্ধতি সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যদের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয় থাকবে না। অর্থাৎ আস্থা বিল, অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা থাকবে যেন তারা দলের পক্ষে ভোট দেন। সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আগামীকাল থেকে তারাও সংলাপে যুক্ত হবে বলে জানান আলী রিয়াজ। এখন পর্যন্ত এ বিষয়ে অধিকাংশ দল এক জায়গায় এসেছেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। যাত্রা শুরু হলো জুলাই হত্যাযজ্ঞের বিচারে গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনালের। প্রথমবারের মতো এজলাসে বসলেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী তাদের সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ সময় ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বলেন, আল্লাহর উপর ভরসা করেই দায়িত্ব নিয়েছেন। হুমকি দিয়ে সন্ত্রাস করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। তাদের দেয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। চিফ প্রসিকিউটর সংবর্ধনায় বলেন, বাংলাদেশে আর কখনো যেন অন্ধকার সময় ফিরে না আসে, সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সংবর্ধনায় ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বলেন, ফ্যাসিস্ট গ্রুপ আক্রমণ করার চেষ্টা করছে। সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দিকে কখনোই সরানো যাবে না। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত 244, সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। 1 মাসে বরগুনায় মারা গেছেন 19 জন। কারণ অনুসন্ধানে কাজ করছে IEDCR। প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সঙ্গে আসামির তালিকায় আছেন আরও 14 জন। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে এখন দুদকের মামলার আসামি তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা 1 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে দুদক বলছে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2 কোটি 95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় সাকিব সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ আবুল খায়ের উপনিবন্ধক সমবায় অধিদপ্তর, জনাব সাকিব আল হাসান
এবং জনাব কাজী সাদি হাসান সহ 15 জন বিভিন্ন ব্যক্তির নামে মার্কেট থেকে 256.97 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। দুদকের মহাপরিচালক জানান সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এটা একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সিটির বাসিন্দারা। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ করেছেন ইশরাক হোসেন। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নেবেন না বলেও জানান তিনি। রাজীব শেখ মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে তার ভাগ্নের জন্ম নিবন্ধনে বাবার নাম সংশোধন করতে। ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। কাজ না হলেও ফিরতে হচ্ছে বাড়িতে। কাজকর্ম বন্ধ আছে অফিসিয়াল, যদি অফিসটা খোলা থাকতো অবশ্যই সেবাটা পাইতাম। কেউ এসেছেন ট্রেড লাইসেন্স নবায়ন করতে, কেউ বা এসেছেন দোকান ভাড়া পরিশোধ করতে। নির্দিষ্ট সময় পার হলে গুনতে হবে বাড়তি টাকা। এই মাসের 30 তারিখে যদি আমি ভাড়া না দিতে পারি আমার জরিমানা দিতে হবে। এটার জন্য আমার আরেকটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সটা করতে পারবো না। যদি এটা না করতে পারি ওটার সাথে আবার জরিমানা হবে। এদিকে টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই আন্দোলনের ফলে নগরবাসীর কোনো দুর্ভোগ হচ্ছে না বলে আমরা মনে করি। জনতার মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলছে। সমর্থকদের এই কর্মসূচিতে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করবেন না। শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন। এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম বন্ধ দীর্ঘদিন ধরে, তাই অনতিবিলম্বে সমস্যার সুরাহা করে নগর ভবনে সেবা চালুর দাবি জনসাধারণের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ফিল্মি স্টাইলে মোটরসাইকেলে এসে মাইক্রোবাসের গতিরোধ। যশোরে অস্ত্রের মুখে মোবাইল ব্যাংকিং এজেন্টের 55 লাখ টাকা ছিনতাই, জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই খুলনা শহরের অধিকাংশ এলাকায় জমেছে পানি। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। তাদের অভিযোগ, বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে টাকা খরচ করেও কোনো সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন। নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে। খুলনার রয়্যাল মোড় এলাকায় যানবাহন বিকল হয়ে যাওয়ায় বিপাকে চালক। সামান্য বৃষ্টি হলেই এমন দুর্ভোগের চিত্র এখানে নিয়মিত। মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি সহ রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, টুটপাড়া, বাস্তুহারা, রূপসাঘাট সহ অনেক এলাকায় হাঁটু পানি জমে। জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এই যে মোটরের গাড়ি কিভাবে চালাবো, পানি তো রোডের পরে পানি, মাঝপথে গাড়ি নষ্ট, পানি উঠে, নোংরা পানি, এটা তো আমাদের বিভিন্ন চুলকাটুলগালি হইতে পারে। গত 5 বছরে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রায় 1.5 কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে অপরিকল্পিত উদ্যোগের কারণে গচ্চা যাচ্ছে হাজার কোটি টাকা, এমন অভিযোগ বাসিন্দাদের। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দিলে এই সংস্কার করে লাভটা। সুয়েজ গেট যেগুলো এটার কাজ চলছে, তো এটার কাজ যখন শেষ হবে আমার মনে হয় দ্রুত যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা এটি করা সম্ভব হবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় খুলনায় 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 244 জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি 138 জন বরিশাল বিভাগের। ডেঙ্গুর হটস্পট বরগুনায় গত 1 মাসে মারা গেছেন 19 জন। এডিস মশার তাণ্ডবে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা। প্রতিদিন বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
মঙ্গলবার 24 ঘন্টার ব্যবধানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 19-এ, আর নতুন করে আক্রান্ত হয়েছেন 82 জন। মোট আক্রান্তের সংখ্যা 1985, যা দেশের মোট আক্রান্তের 60%-এরও বেশি। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 215 জন রোগী। শরীরে দুর্বলতা আছে এবং হালকা একটু জ্বর আছে, মাথা ব্যথা করে, মাঝে মাঝে একটু দুর্বলতা কাজ করে, হাঁটতে পারি না। খালি জ্বর আর মাথায় যন্ত্রণা, কামড়ানি দিয়ে কমছে, বুকে ব্যথা হয় মাঝে মাঝে, পাও ঝিনঝিন করে, শরীর ঘামাইতেছে। এদিকে জেলায় অস্বাভাবিকভাবে ডেঙ্গু আক্রান্তের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে IEDCR এর প্রতিনিধি দল। ডাবের খোসায়, টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে, বাসাবাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে। এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। যদি জমা পানি থাকে সেখানে আমাদের এডিস মশার যে বংশ বিস্তার হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা সে কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে, আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত। ইতিমধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। যশোরে দিনে দুপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের 55 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলা থেকে 55 লাখ টাকা নিয়ে প্রাইভেট গাড়ি করে মনিরামপুরের অফিসে যাচ্ছিলেন অ্যাকাউন্ট অফিসার কাজী মমিনুর ইসলাম ও যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম। কুয়াদা জামতলা এলাকায় মোটরসাইকেলে আসা 4 আরোহী তাদের গতিরোধ করে। গাড়ির জানালা ভেঙে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থ বিল, আস্থা ভোট ছাড়া এমপিদের স্বাধীন মতের বিষয়ে দলগুলোর ঐক্য। 2 কক্ষের পার্লামেন্টেও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির, কাল সংলাপে যাবে জামায়াত। এবং প্রথমবার দুর্নীতির মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান শেয়ার কারসাজি করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ। নেওয়া হবে আইনি পদক্ষেপ, জানালেন দুদক মহাপরিচালক। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।